আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রান্সিবেন শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পতিত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠজনেরা যুক্তরাজ্যের সম্পদ বিক্রি করছে এমন কোনো তথ্য পেলে ব্যবস্থা নেবে দুদক। রাজধানী ঢাকায় দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুদক মহাপরিচালক বলেন, জব্দের আদেশ কার্যকর হওয়ার আগেই যারা সম্পদ বিক্রির চেষ্টা করছেন তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে সেই বিক্রি ঠেকাতে উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও পদোন্নতি প্রদানে দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এবং শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। যেগুলি ইতিমধ্যে ফ্রিজ বা অ্যাটাচ করা হয়েছে সেগুলি অন্যত্র বিক্রি করার কথা নয়। যেগুলো এখান থেকে পাঠানো হয়েছে সেগুলির প্রেক্ষিতে তারা কাজ করছে। তো এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্টভাবে যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ অমুকের এই সম্পত্তিটা মানে ব্যাহত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সকল কর্মকর্তা সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, পদোন্নতির ক্ষেত্রে তাদের নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনকালে একথা বলেন তিনি। সেনা সদরে পৌঁছলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে সকল শহীদ, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সাথে স্মরণ করেন ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত ছাত্র জনতাকে। তিনি বলেন, সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই পদোন্নতির দাবিদার। বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বর্তমানে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন পর্ষদ উদ্বোধন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ডক্টর ইউনূস। নির্মম গণহত্যার জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে জাতি ক্ষমা করবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নানা মত এবং পথের রাজনীতি থাকবেই, তবে সবাইকে নিয়ে রেইনবো নেশন করে দেশ গঠনে এগিয়ে যেতে চায় বিএনপি। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের দ্রুত বিচার করতে হবে। কৃষক দলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানকে ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের মাসব্যাপী বহুমুখী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষক দল এবং আমরা বিএনপির যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, জুলাই শহীদদের রক্তদান যেন বৃথা না যায় সেদিকে সব পক্ষকেই সতর্ক হতে হবে। যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। মির্জা আলমগীর বলেন, দেশে যার যার ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে, বহু মত ও বহু পথের মানুষের লক্ষ্য হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে দেশ সেবা করা। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। বিএনপির পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য তহবিল গঠন করার কথাও জানান মির্জা ফখরুল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পেরিয়ে গেছে, তাই এখন হঠাৎ করে তা বাস্তবায়ন সহজ হবে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, তবে বর্তমান সরকার চায় এই অঞ্চলে পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠিত হোক। সকালে বান্দরবানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার প্রকৃত অর্থেই কিন্তু চায় যে এই পার্বত্য ৩ জেলায় বান্দরবান সহ শান্তি প্রতিষ্ঠিত হোক, কারণ এখানে বিপুল সম্ভাবনা আছে মানুষের, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে যদি এখানে শান্তি প্রতিষ্ঠা ঠিকমতো করা যায়। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। সকাল ১১টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল ৫টায়। এরপর ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠনে ৪টি দলের লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবগুলো সমন্বিতভাবেই তৈরি করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে আবার আলোচনা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি হতে পারবেন বলে মনে করে অধিকাংশ দল, তবে তিনি দলীয় প্রধান পদে থাকতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আর জামায়াতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দলের ভেতরেও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় জামাতের প্রস্তাব, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবেন, কিন্তু তখন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। তবে এনসিপির প্রস্তাব, এই ৩ পদে ৩ জন আলাদা ব্যক্তি থাকবেন, এতে বিকল্প নেতৃত্ব তৈরির সুযোগ বাড়বে। আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্য কমিশন আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। ওই খসড়া প্রস্তাবটি নিয়ে দলগতভাবে আলোচনা করে আগামীকাল আমাদেরকে মতামত জানাবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারব। দুইটা বিষয়ে তো প্রায় সবাই একমত যে লিডার অফ দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারেন। বিতর্কটা এখন চলছে যে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো। আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম, ইনস্টেন্স দিয়ে জানালাম যে দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না। আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির। আমাদের স্ট্যান্ড হচ্ছে এনি টু, পার্টিকুলারলি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দি হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না, কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি, পার্লামেন্টে চাচ্ছি, তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে। গতানুগতিক অভিযান চালিয়ে সড়ক এবং যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। শৃঙ্খলা ফেরাতে দ্রুতই বাস ডিপো এবং বাস স্ট্যান্ডগুলোতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। বিআরটিতে যোগ দিয়ে প্রথমবারের মতো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে গিয়ে এমন কথা বলেন তিনি। বিগত সরকারের আমলে কি হয়েছে তা গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের ওপর জোর দেন তিনি। তবে অভিযানে বেশিরভাগ বিআরটিএর গাড়িতে মেলেনি কোনো কাগজপত্র। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, কাগজ না পাওয়া সব গাড়ির বিরুদ্ধেই মামলা করা হবে। এদিকে চালকরা বলছেন, কর্তৃপক্ষের কাগজ প্রদানের দীর্ঘসূত্রিতার কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের। বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়েও বিস্তর অভিযোগ করেন তারা। রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে পরিবহনের নামে মামলা এবং নগদ অর্থ জরিমানা করেছে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসের পুঁজিবাজার। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বেড়ে ৫,১৯৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক বেড়েছে ১৭ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক বেড়েছে ৪২ পয়েন্ট। এদিন ডিএসইতে ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইর সার্বিক সূচক ১৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪,৪৭৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।